আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো, নিরাপদে আছো। খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার, সিলেট। আমাদের বিদ্যালয়ের অত্যন্ত দক্ষ, কর্মঠ ও সুযোগ্য শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার তাঁর সঠিক দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আমাদের অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ স্ব অবস্থান থেকে একটি প্রাণবন্ত ক্লাস উপহার দেওয়ার জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসগুলো যথাযথভাবে ফলো করলে ঘরে বসেও যথেষ্ট উপকৃত হবে। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি আজকের মূল পাঠে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটির নাম্বার হচ্ছে 4, যেখানে বলা হয়েছে যে আয়ত এর কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটি একটি চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এর আগেও তোমাদের 3টি উপপাদ্য ছিল। স্কুল যখন খোলা ছিল তখন আমরা এই 3টি উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে 4 নাম্বার উপপাদ্যের আমরা প্রমাণ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রমাণ শুরু করতে পারি, যেখানে বলা হয়েছে আয়ত, কর্ণ, এই কথাগুলো বুঝতে হবে। তোমরা জানো, আমরা এই চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আলোচনা করার পূর্বে আমি চতুর্ভুজের অনেক ধরনের চতুর্ভুজ সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, ট্রাপিজিয়াম, সামন্তরিক, বর্গ, রম্বস, আয়তন, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আরেকটু বলতে চাই তোমাদের যে তোমাদের চতুর্ভুজের মধ্যে তোমাদের বইয়ের প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সামন্তরিক, সামন্তরিকটা কিরকম ছিল তোমাদের মনে আছে কি? সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আমি একটা চিত্রে দেখাতে পারি। খেয়াল করো, আমি একটি চতুর্ভুজ অঙ্কন এখানে করলাম। এই চতুর্ভুজটির বিপরীত বাহু এডি এবং বিসি এরা পরস্পর বিপরীত। একইভাবে এবি এবং ডিসি এরা পরস্পর বিপরীত। এরকম বিপরীত বাহুগুলো যদি কোনো চতুর্ভুজে সমান্তরাল হয় সেটাকে আমরা সামান্তরিক বলেছিলাম। তো এই বিপরীত বাহু সমান্তরাল দিয়ে আমরা আরো অনেক ধরনের চতুর্ভুজ আঁকতে পারি। সমান্তরাল নিশ্চয়ই তোমাদের মনে আছে। সমান্তরাল কি? যে একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা পরস্পরকে যদি ছেদ না করে তাহলে এদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন এরকম ভাবে দুটি সরলরেখা যদি এইভাবে দুই পাশে চলতে থাকে, কখনো একটি আরেকটির উপর দিয়ে অতিক্রম না করে, তাহলে এই রেখা দুটিকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে দুটি সরলরেখার মধ্যে সবসময় লম্ব দূরত্ব যদি কি হয়, সমান থাকে। একটা রেখা থেকে আরেকটা রেখার লম্ব দূরত্ব যদি অলওয়েজ কি থাকে, সমান থাকে, তাহলে সেটা হবে সমান্তরাল সরলরেখা। এরকম একটা চতুর্ভুজের 4টি বাহু প্রয়োজন। বিপরীত বাহুগুলো যদি এরকম সমান্তরাল অর্থাৎ এভাবে চলতে থাকে
কখনো একে অপরকে অতিক্রম না করে। আবার এখানে যদি আমি বর্ধিত করি এই পাশ দিয়েও আমি বর্ধিত করি, অর্থাৎ সিডি বরাবর এবি বরাবর এই রেখাগুলো যদি আদৌ মিলিত না হয়, তখন এখানে যে একটা আবদ্ধ চতুর্ভুজ ক্ষেত্র হলো সেটি হচ্ছে সামন্তরিক। আমি প্রায়শই লক্ষ্য করি শিক্ষার্থীদের মধ্যে যে এই সংজ্ঞাটা তোমরা অনেকভাবে জটিল করে ফেলো, অনেক কিছু বলার চেষ্টা করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, এরকম অনেকভাবে বলার চেষ্টা করে। এত কিছু বলার প্রয়োজন নেই। তো সিম্পল উপায়ে বলবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। আর ওইগুলো হচ্ছে প্রমাণের বিষয়। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো তো সমান হবেই, বিপরীত কোণগুলো সমান হবেই, এটা আমরা প্রমাণ করে দেখাবো। সঙ্গে এগুলো বলার প্রয়োজন নেই। যাও, আমরা এখানে আরো কয়েকটা এই ধরনের অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এরকম বৈশিষ্ট্য নিয়ে আমরা আরো কয়েকটা চতুর্ভুজ অঙ্কন করব। দেখো, এখানে আমি উপরের চিত্র তো একটা সামন্তরিক অঙ্কন করলাম, আরো দেখো নিচে তিনটা চিত্র আছে। এই চিত্রে তোমরা নিশ্চয়ই জানো, এই প্রাথমিক লেভেলই পড়ে আসছো, যেটা একটা বর্গ যার চারটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা বর্গ বলি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে আমরা আয়তের কথা আজকে বলছিলাম শুরুতে, যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেখানে আয়ত লেখা আছে। সেই আয়ত চিত্রটা হচ্ছে এটা। সেখানে আবার সর্বশেষ একটি চিত্র আমি দেখালাম, যে প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। নিশ্চয়ই বুঝতেছো সেটি হচ্ছে একটি রম্বস। এই তিনটি চিত্রের মধ্যে তুমি খেয়াল করো, এই চতুর্ভুজের একটি বৈশিষ্ট্য চমৎকার মিলে যাচ্ছে। কি বৈশিষ্ট্য? যে তুমি বর্গের বাহুগুলোকে তুমি যদি বিপরীত বাহুগুলোকে যদি ক্রমান্বয়ে বর্ধিত করো, কখনো এরা পরস্পরকে ছেদ করবে না। তাহলে আমরা কি বলতে পারি না যে বর্গের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যেটা একটা সামন্তরিক। একইভাবে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। তুমি যদি এটা বর্ধিত করো আয়তের বিপরীত বাহুগুলো, তাহলে কি হবে? আয়তক্ষেত্রের সামন্তরিকের সংজ্ঞা অনুযায়ী এটাকে আমরা সামন্তরিক বলতে পারি। আবার দেখো রম্বসেও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। হ্যাঁ, বর্গের সাথে পার্থক্য হচ্ছে বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের কোনো কোণই সমকোণ নয়। তার মানে কি, এটাকে আমরা বর্গ আলাদা করে বলতে পারি, এটাকে আয়ত বলতে পারি, এটাকে আমরা রম্বস বলতে পারি। কিন্তু এই তিনটার মধ্যেই 1, 2, 3 এই তিনটি চিত্রের মধ্যেই এই 1 নাম্বার এই প্রথম চিত্রটির একটা চমৎকার মিল, সেটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। কাজে আমরা এই চিত্রটির বর্গকেও আমরা বলতে পারি সামান্তরিক, রম্বসকে বলতে পারি সামান্তরিক, আয়তকে বলতে পারি সামান্তরিক, আর এটা তো সামান্তরিক আছে। তাহলে এই চারটা চতুর্ভুজই আসলে সামান্তরিক। স্পেসিফিক যদি আমি আলোচনা করি, তাহলে এটাকে আমরা বলবো বর্গ, এটাকে বলবো রম্বস, এটাকে বলবো আয়ত। আজকে আমরা আলোচনা করব এই 2 নম্বর চিত্রে, যে আয়াতের বা আয়তক্ষেত্রের, আমি চিত্রটা আবার ওইখানে এঁকে নিই। আমরা আলোচনা করব, প্রমাণ করব যে একটি আয়ত এর কর্ণগুলো সমান এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ABCD একটি আয়ত,
তোমরা জানো কর্ণ হচ্ছে চতুর্ভুজের বা যে কোনো প্রকার চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি আমরা যোগ করি, এখানে এ এবং সি যোগ করলাম, এখানে বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে বি এবং ডি, বিপরীত হচ্ছে ডি, আমরা যোগ করব। এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি আমরা ধরে নিলাম ও। কি বলা হয়েছে যে আয়তের কর্ণদ্বয়, আয়তের কর্ণ কয়টি? একটি হলো এসি, এদিকে হচ্ছে বিডি, সমান, এরা সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণের বিষয়। তাহলে এই চিত্র থেকে আমরা প্রথমে যে অংশটা দেওয়া সেটাকে আমরা সাধারণ নির্বাচন বলে থাকি, চিত্রের শুরুতে দিতে হয়। তারপরে চিত্র দিয়ে আমরা কি করব? বিশেষ নির্বাচন লিখব। তোমরা জানো উপপাদ্যের 4টি ধাপ আছে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় প্রমাণ। প্রমাণেই অনেক কিছু প্রয়োগ করতে হবে। যাই হোক, আমরা সাধারণ নির্বাচনের কথা উপরে লেখা হয়েছে, চিত্রের পরে আমরা কি লিখব? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচনটা হচ্ছে সাধারণ নির্বাচনের কথাটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, আর কিছু না। সাধারণ নির্বাচনে বলা হয়েছে আয়ত এর কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি চিত্রের মাধ্যমে? মনে করি এ বি সি ডি একটি আয়ত, এর এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। মনে করি এ বি সি ডি একটি আয়ত, এর এসি ও বিডি দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, এখন আমরা বলে নিব, এখানে প্রমাণ করতে হবে যে কর্ণের কথা বলা হয়েছে, কর্ণদ্বয় সমান। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? এই একটি কর্ণ আরেকটি কর্ণের উপর দিয়ে যখন অতিক্রম করে, তখন একটি কর্ণ অপর কর্ণকে সমান দুটি ভাগে ভাগ করে। তার মানে এই বিডি কর্ণ দ্বারা দেখো এসি কর্ণ দুটি ভাগ হয়ে গেল। একটি ভাগ হচ্ছে এও, আরেকটি হচ্ছে সিও। একইভাবে এসি কর্ণ দ্বারা বিডি কর্ণকেও দুটি ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ডিও, আরেকটি হচ্ছে বিও। এগুলো পরস্পর সমান। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে লিখে নেই যে কর্ণ দুইটি, প্রথমে বলছিলাম কর্ণ এসি সমান বিডি। 2 নম্বরে বলতে পারি এও সমান সিও, বিও সমান ডিও। এ হচ্ছে প্রমাণের বিষয়বস্তু। আমি আরেকবার বলে নিচ্ছি, তোমরা পরীক্ষা বা প্রমাণটা আসলে কিভাবে করবে। বিশেষ নির্বাচনটা আমি আরেকবার বলে নিচ্ছি। মনে করি এ বি সি ডি একটি আয়ত, এর এসি ও বিডি দুইটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি এবং এও সমান সিও, বিও সমান ডিও। তো আমি আর এটা লেখলাম না, বইয়ের মধ্যে তোমাদের সুন্দর করে দেওয়া আছে। তো আমরা এরপরে উপপাদ্যের পরের অংশ যদি আমরা যাই, অঙ্কনে যাব। আসলে এই চিত্রের মাধ্যমে অঙ্কন তখনই উপপাদ্যে করতে হয় যখন প্রমাণ করার সুবিধার্থে, অর্থাৎ প্রমাণ করতে গিয়ে যদি নতুন কিছু আঁকাআঁকির প্রয়োজন হয় তখন আমরা অঙ্কন করব। আর যদি এই চিত্র দিয়ে আমরা প্রমাণ করে নিতে পারি তাহলে আমার আর নতুন অঙ্কন করার প্রয়োজন নেই। আমরা এই চিত্র দিয়ে আসলে এই উপপাদ্যটি প্রমাণ করা যায়, কাজে নতুন করে কোনো আঁকাআঁকির প্রয়োজন পড়বে না। তো সেই জন্য আমরা অঙ্কন এখানে এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, অর্থাৎ এই চিত্র দিয়ে আমরা প্রমাণটা খুব সহজে করতে পারি। তাহলে প্রমাণে আমরা যাচ্ছি। আমি প্রমাণ করব, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই অংশগুলো, অর্থাৎ এসি সমান বিডি এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এইটুকু প্রমাণ করব। এটাই হচ্ছে আমার আপাতত লক্ষ্য। তো প্রমাণের ক্ষেত্রে আমি শুরুতেই আলোচনা করেছিলাম, সামন্ত্রিকের কথা বলছিলাম, সামন্ত্রিকের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম।
আরেকটা কথা বলে নেওয়া দরকার, তোমাদের ইতিমধ্যে যে 3টি উপপাদ্য হয়েছে চতুর্ভুজ সংক্রান্ত আমি আলোচনা করেছিলাম, এই 3টি উপপাদ্যের 1 নাম্বারটি ছিল চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণের সমান। তারপরে 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম সামান্তরিকের বিপরীত বাহুগুলো ও বিপরীত কোণগুলো পরস্পর সমান। তারপরে 3 নম্বর উপপাদ্যে আমরা প্রমাণ করেছিলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে 3 নম্বর উপপাদ্য, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছিলাম। একটা কথা বলে নেওয়া দরকার, জ্যামিতি অন্যান্য বিষয়ের মতো নয়। গণিতের একটি অংশ হচ্ছে জ্যামিতি, কিন্তু জ্যামিতি এমন একটি একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জ্যামিতি করতে হয়। তুমি যদি তোমাকে তোমার 8ম শ্রেণী মনে করো অনেকগুলো গল্প আছে বাংলা বইয়ে, তোমাকে যদি কোনো 8-10টি গল্পের মধ্যে যে কোনো একটি গল্প তোমার স্কুলের ম্যাডাম বা টিচার গল্প গল্পটা পড়াতে থাকে, তাহলে একটি গল্প আরেকটি গল্পের সাথে কোনো সম্পর্ক নেই, মিলও নেই। অনায়াসে সেই গল্পটি তোমাদেরকে বোঝাতে পারবেন, তোমরা নিজেরাও বুঝে নিতে পারবে। কিন্তু জ্যামিতির ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। আমরা যতগুলো উপপাদ্য আগে করেছি সেই উপপাদ্যগুলোর মেধা আমরা এখানে প্রয়োগ করব। আমরা যদি এর আগে 20টি উপপাদ্য করে থাকি, এই 20টি উপপাদ্যের যে কোনোটি অর্থাৎ অর্জিত মেধা সেখানে আমরা প্রয়োজনে প্রয়োগ করব আর কি। কোনটা করব, কোনটা করতে হবে কোন উপপাদ্যে, সেটা পরিস্থিতিতেই তোমাকে বলে দিবে। তার মানে আমি বলতে চাচ্ছি, তোমার যে আগের যে উপপাদ্যগুলো তোমরা ইতিমধ্যে প্রমাণ করেছো, বিশেষ করে 6-7-এ তোমরা পড়েছো, প্লাস 8-এও আমি 3টা উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, এইগুলো তোমাদের জানতে হবে। এগুলো ভুলে গেলে আজকের উপপাদ্য আমি প্রমাণ করতে পারবো না। এই জন্যই বলছি, তোমাদের এই পিছনের উপপাদ্যগুলো তোমরা অন্তত প্রমাণ, বিশেষ করে 6-7-এ উপপাদ্যের প্রমাণটুকু না জানলেও উপপাদ্যের কথাটা তোমাদের বুঝে নিতে হবে। সাধারণ নির্বাচনের কথা, যেখানে চিত্রের মাধ্যমে আমরা বিশেষ নির্বাচনে বলে থাকি, ওই অংশটুকু ভালো করে বুঝতে হবে। যাক, আমি বলছিলাম যে উপপাদ্য একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হয়। হঠাৎ করে তোমাকে আমি একটা উপপাদ্য বললেই আমি বুঝাই দিতে পারবো না, এর আগের উপপাদ্যগুলো তোমার ভালো করে শিখতে হবে। তো যাই হোক, এই কথাগুলো আমি ক্লাসে প্রায় সময় বলে থাকি। তা আমরা এখানে আরও 3টি চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আমরা প্রমাণ করেছিলাম, এই 3টির কথা বললাম। 3 নম্বর যে চতুর্ভুজের সংক্রান্ত যে উপপাদ্যটি ছিল, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো লক্ষ্য করো, এখানে ABCD একটি আয়ত বলছিলাম। আমরা এই পাঠে উপপাদ্য শুরু করার আগেই, অর্থাৎ প্রমাণ শুরু করার আগেই আমরা আলোচনা করেছিলাম চতুর্ভুজের 4টি চতুর্ভুজকে আমরা দেখিয়েছিলাম যে সামান্তরিক, তার মধ্যে আয়তও ছিল একটি সামান্তরিক। তা আয়ত যদি একটি সামান্তরিক হয়, আবার সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এখানে খুব সহজে আমরা বলতে পারি এই কথাটা, যেটা একটা আয়ত, তাহলে আয়ত কি? আয়ত একটি সামান্তরিক। আয়ত যদি একটি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে দুঃখিত, বিপরীত আয়তের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা 3 নম্বর উপপাদ্যে আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখো, AC ও BD দুটি কর্ণ, এটাকে আমরা সামান্তরিক হিসেবে কল্পনা করি। তাহলে ABCD চতুর্ভুজে AC ও BD দুটি কর্ণ, এই কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এর অর্থ কি হচ্ছে বলো? AO সমান কি হবে? CO, আর BO সমান কি হবে? BO সমান DO। এই কথাটা কেন আমি লিখলাম? এই কথাটা আমি এই জন্যই লিখলাম যে আমরা জানি আয়ত একটি সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং আমরা এও সমান সিও, বিও সমান বিও, অর্থাৎ আমরা আয়তের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা দেখো এখানে এই অংশগুলো প্রমাণ করে ফেললাম। এখন রয়ে গেল কি, এসি সমান বিডি, এসি সমান বিডি, এটা আমরা প্রমাণ করবো। অর্থাৎ কর্ণগুলো পরস্পর কি সমান। তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটা কৌশলের ভিতর দিয়ে যেতে হবে, কিভাবে প্রমাণ করা যায় যে এই এসি একটি কর্ণ, বিডি একটি কর্ণ, এই কর্ণগুলো কিভাবে আমরা সমান প্রমাণ করতে পারি, তার একটা লক্ষ্য উদ্দেশ্য তোমার থাকা দরকার। তো আমরা একটা কাজ করতে পারি, আমি এটুকু মুছে দিই। এই অংশটুকু যদি আমি মুছে দিতে পারি, তাহলে খেয়াল করে দেখো এখানে কি দাঁড়াচ্ছে। এখানে অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি দুইটা বিশেষ ত্রিভুজকে নিব, যে ত্রিভুজের মধ্যে এসি এবং বিডি বাহু দুটি পাওয়া যায়। এসি এইটা আর বিডি হচ্ছে এই। এসি একটি ত্রিভুজের বাহু ধরে আমি যদি একটি ত্রিভুজ কল্পনা করি, তাহলে বলতে পারি এডিসি একটি ত্রিভুজ। আবার বিডিকে যদি একটি ত্রিভুজের বাহু কল্পনা করে আমরা আরেকটা ত্রিভুজ নেই, তাহলে অনায়াসে আমরা আরেকটা ত্রিভুজ বলতে পারি এ বিডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে কোনোভাবে তুমি যদি সর্বসম প্রমাণ করতে পারো, সপ্তম শ্রেণীতে তোমরা ত্রিভুজের সর্বসম সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য পড়েছ, 4টা উপপাদ্য ছিল, অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য তোমরা প্রমাণ করেছ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি উপপাদ্য হচ্ছে তোমার সর্বসম সংক্রান্ত ত্রিভুজের 4টি উপপাদ্য, সেগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেইগুলো ব্যবহার করে, প্রয়োগ করে আমরা খুব সহজেই এই দুইটা ত্রিভুজকে সর্বসম যদি প্রমাণ করতে পারি কোনো উপায়ে, তাহলে কিন্তু এসি সমান বিডি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এক লক্ষ্য হচ্ছে এই দুইটা ত্রিভুজকে কি করা, সর্বসম প্রমাণ করা। এখন দেখো একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের উপরে, এই জন্যই তোমাদের দেখতে বুঝতে একটু অসুবিধা হবে। আমি এই দুইটা ত্রিভুজকে আমি এক কাজ করি, আলাদা করে বিচ্ছিন্ন করে আমি দেখানোর চেষ্টা করছি। ধরো এ সি ডি, শিক্ষার্থীরা খেয়াল করো, এ সি ডি এই ত্রিভুজটি আমি এখান থেকে এখানে নিয়ে আসছি। পরে দেখো এ বি ডি আরেকটি ত্রিভুজ, এটা এখানে লিখি। এ বি ডি এই ত্রিভুজটি আমি এ বি ডি এখানে লিখলাম, এ সি ডি এই ত্রিভুজটি আমি প্রথমে লিখলাম। অর্থাৎ এই দুইটা ত্রিভুজকে যদি আমি কোনো উপায়ে সর্বসম বলতে পারি, তাহলেই আমি বলে দিতে পারবো যে এসি সমান বিডি, অর্থাৎ আমার বাকি প্রমাণটা হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে দেখো এই দুটার মধ্যে কি মিল আমরা পাচ্ছি, এই মিলগুলো আমার খুঁজে নিতে হবে। তোমরা আয়ত সংখ্যা জেনেছ, বইয়ের মধ্যে আয়ত সংখ্যা দেওয়া হয়েছে এভাবে যে চতুর্ভুজের যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলা হয়। আবার তোমরা এটাও জানো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ হলে তাকে আয়ত বলে। এই ধরনের সংজ্ঞা তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো। তো এইখানে দেখো আমরা এই দুইটি মধ্যে কি মিল পাচ্ছি। দেখো এটা একটা সমকোণ, আমরা জানি আয়তক্ষেত্রের বা আয়ত এর প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ।
একটা মিল পাচ্ছি। আর কি আর কি মিল পাওয়া যেতে পারে একটু খেয়াল করো। আমরা জানি যে আয়ত একটি সামান্তরিক, এটা তো বললাম। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো সমান। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো এবং কোণগুলো যদি সমান হয়, তাহলে এবিসির একটি সামান্তরিক, এবিসির একটি, যেহেতু আমরা আয়ত বলছি ঠিকই, কিন্তু আয়তের মধ্যে সামান্তরিকের বৈশিষ্ট্য মিল আছে, সুতরাং এটাকে আমরা সামান্তরিক হিসাবে কল্পনা করতে পারি। আর সামান্তরিক যদি হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সেই হিসাবে আমরা আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বলে নিতে পারি। তার মানে এই এসি বাহু, দুঃখিত, ডিসি বাহু আর এবি বাহু, অর্থাৎ এ সি ডি ত্রিভুজের ডিসি বাহু, এ বি ডি ত্রিভুজের এবি বাহু। অর্থাৎ এই চিত্রে আমরা এই দুটি ত্রিভুজকে আমি আলাদা করে নিয়ে আসছি। এখানে দেখো ডিসি বাহু এটি, আর এখানে হচ্ছে এবি বাহু এটি। এই দুইটা পরস্পর সমান। কেন লিখলাম? আমরা লিখলাম যে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আর কি পেতে পারি? লক্ষ্য করো, আমি যখন এই ত্রিভুজটি বলবো এ সি ডি, অর্থাৎ বা এডিসি, এই ত্রিভুজে দেখো এডি বাহু। আবার যখন আমি এ বি ডি বলবো, তারও হচ্ছে কি এ বি ডি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এডি বাহু। অর্থাৎ দুইটা ত্রিভুজের একটি বাহু দুইটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সেই বাহুটি হচ্ছে এডি। আমরা যখন এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজ, অর্থাৎ আলাদা আলাদা দুইটা ত্রিভুজ, দেখো এখানে এডি, এখানে এডি, এই দুটো মূলত একই বাহু। একই বাহু, দুইটি ত্রিভুজের যদি একই বাহু হয়, একটি বাহু দিয়ে যদি দুইটি ত্রিভুজ দেখা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলি কমন বাহু। ইংলিশে, বাংলায় বলা হয় সাধারণ বাহু, ইংলিশে বলা হয় কমন বাহু। তাহলে আমরা খুব সহজেই বলে নিতে পারি যে এডি সমান এডি। একই জিনিসের সাথে তুলনা করলে সমান তো হবেই। তোমার বয়স যদি 14 বছর হয়, তোমার বয়সের সমান তোমার বয়স, এটা বলার অপেক্ষা রাখে না, খুব সহজে আমরা বুঝতে পারি। তো এখানে দেখো ওই দুটি ত্রিভুজের মধ্যে যখন এডি একটি সাধারণ বাহু বা কমন বাহু, হ্যাঁ, তাহলে আমরা সহজেই বলে নিতে পারি এই দুটি বাহু সমান। তো আমরা এখানে দেখো চমৎকার সর্বসম ত্রিভুজের সর্বসম সংক্রান্ত একটি উপপাদ্যের সাথে মিলে যাচ্ছে। যে কি দেখো, এখানে এই যে এডি বাহু, আর এখানে এবি বাহু, আর এখানে ডিসি বাহু, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দেখো এডিসি কোণ এখানে, আর এখানে এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ডিএবি কোণ। এরা পরস্পর সমান হয়ে গেল, অতএব সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে কি হবে? এসি সমান বিডি প্রমাণিত হয়ে যাবে। তাহলে এই কাজটাই করব। তাহলে আমরা কি করলাম? আমরা ইতিমধ্যে একটা প্ল্যান পরিকল্পনা করে ফেলছি যে দুইটা ত্রিভুজকে কি করব। প্রথম ত্রিভুজটি হচ্ছে, আমরা যদি এই ত্রিভুজটাকে আগে লিখি এ বি ডি, আর এই ত্রিভুজের নাম হচ্ছে এডিসি। অর্থাৎ নিচে যে ত্রিভুজটি এ বি ডি ত্রিভুজ, এটাকে আমি প্রথমে লিখলাম, আর এডিসি ত্রিভুজ পরে লিখলাম। এই দুইটা ত্রিভুজে আমি তুলনা করব সর্বসম প্রমাণ করার মতো কি কি আছে। ইতিমধ্যে আমি করে ফেলেছি। কি যে এখানে বলেছিলাম কি এ বি সমান কি ডিসি, কারণ আমরা জানি, তুমি ডান পাশে সেই কারণগুলো লিখে দিবে যথার্থতা। কারণটা হচ্ছে যে এখানে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যদিও এটা আয়ত, কিন্তু আয়ত আমরা কি জানি সামান্তরিক, সুতরাং এদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা এই কথাটা লিখে নিবে। তারপরে দেখো এডি সমান এডি কেন লিখলাম? এডি সমান এডি কেন লিখলাম? আমরা যখন দুইটি ত্রিভুজকে তুলনা করব, এডি একটি কমন বাহু বা সাধারণ বাহু, সুতরাং আমরা এখানে কি লিখবো বলো? এখানে লিখবো এডি সমান এডি, এই কারণেই লিখবো যে দুইটি বাহু হচ্ছে সাধারণ বাহু বা কমন বাহু। এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এ বি এবং এডি, দেখো এ বি এবং এডির অন্তর্ভুক্ত কোণ এই কোণ,
আর এই দুই বাহু অর্থাৎ এখানে হচ্ছে ডিসি আর এখানে হচ্ছে এডি, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটি হচ্ছে এডিসি কোণ। এই দুইটি কোণকে আমরা সমান বলতে পারি, কেন? সমকোণ বলে, কারণ আমরা জানি আয়তের আয়তের ক্ষেত্রের বিপরীত কোণগুলো, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি সমকোণ, এটা আমরা সংজ্ঞায় জানি। সেই হিসাবে আমরা বলে নেব যেহেতু এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই জন্য আমরা সংক্ষেপে লিখবো এই কথাটা হবে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সংক্ষেপে আমরা কি লিখবো? অন্তর্ভুক্ত কোণ। কার অন্তর্ভুক্ত কোণ? এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। কোণের নামটি কি? এ ডি। আমরা প্রথম ত্রিভুজ যেহেতু এটাকে ধরেছিলাম, সেটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ডি এ বি কোণ সমান, এই কারণে লিখবো আমি অন্তর্ভুক্ত কোণ এ ডি সি কোণ। এডিসি কোণ। তাহলে কি দেখা যাচ্ছে যে দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, অতএব আমরা বলে নিব ত্রিভুজ দুটি সর্বসমান। এই দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান, এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলেই সর্বসম সংক্রান্ত যে প্রথম উপপাদ্যটি ছিল ত্রিভুজের, সেই কথার প্রেক্ষিতে আমরা বলে নিতে পারি, আমরা এটা মুছে দিই, সেই কথার প্রেক্ষিতে আমরা বলে নিতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসমান। সর্বসম মানে কি? এ বি ডি, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি। সর্বসম মানে কি? যে এই ত্রিভুজটি তুমি যদি এই ত্রিভুজের উপর স্থাপন করো, অর্থাৎ এই ডিসি বাহু সমান আমরা বলছিলাম এ বি বাহু, তার উপর স্থাপন করো, এই এডি বাহু যদি তুমি এই এডির উপর স্থাপন করো, তাহলে নিশ্চয়ই এসি কার সাথে মিলে যাবে? এই ডিবির সাথে মিলে যাবে। তাহলে ডিবি আমরা বলে নিতে পারি, যদি মিলে যায় তাহলে বলতে পারি এসি সমান বিডি। দেখো, ওই যে আমরা প্রথমে যে প্রমাণের প্রথম অংশটা ছিল এসি সমান বিডি, সেটা হয়ে গেল। অর্থাৎ আমরা এটাকে যদি চিত্রটাকে সম্পন্ন করি, তাহলে দেখো এ বি সি ডি একটি আয়ত এর দুটি কর্ণ এসি এবং বিডি এরা পরস্পর সমান। তার মানে আমরা পুরো প্রমাণই করে ফেললাম। নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজে তোমরা এই প্রমাণটা করে দিতে পারবে। উপপাদ্য আসলে মুখস্থের বিষয় নয়, এটা বুঝতে নিতে হবে। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থেকে যায়, তোমরা বাড়িতে আরো কয়েকবার পড়ো, বই দেখে দেখে প্র্যাকটিস করো। সমস্যা যদি থেকে হতেও পারে, এরপরে বুঝতে অসুবিধা হলে সেখানে নোট করে রেখো, আমাকে জানিও, আমি অবশ্যই সেটা রেক করবো। প্রয়োজনে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের অষ্টম শ্রেণীর একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এই গ্রুপেও তোমরা জানিয়ে দিতে পারো কার কোনো সমস্যা হলে, সেখানে আমরা সলভ করে দিব। তো যাই হোক, আজকের এ পর্যন্তই। তোমরা বাড়িতে আরো কয়েকবার স্টাডি করবে, খুব সহজে সেটি পারবে। আগামী দিনের জন্য তোমরা বাড়ির কাজ হিসাবে ছোট্ট একটা কাজ দিব। এই কাজটা অবশ্য আমার বানানো না, তোমাদের বইয়ে সে কাজটি আছে। বইয়ের মধ্যে 4 নম্বর উপপাদ্যের ঠিক শেষে একটি কাজ দেওয়া হয়েছে, যে প্রমাণ করো যে আয়াতের প্রত্যেকটা কোণ সমকোণ। আয়াতের প্রত্যেকটা কোণ সমকোণ তুমি ত্রিভুজের সর্বসম সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেটি প্রয়োগ করে তুমি সহজে প্রমাণ করতে পারবে। যাই হোক, আমি বলবো না, তোমরা বাড়ির কাজ হিসাবে রইল, তোমরা অবশ্যই বাড়ির কাজটা করবে। আমি পরবর্তীতে তোমার সেই বাড়ির কাজটি দেখব। ধন্যবাদ, ভালো থেকো।